আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫,০০০, মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিত। ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার, নিহত ২। প্রস্তুতি না থাকায় ইরান হামলা থেকে ট্রাম্পকে থামালো ইসরায়েল। খামেনির উপর হামলা যুদ্ধ ঘোষণা শামিল হবে, ইরানের হুঁশিয়ারি। ২২ বছর পর ইরাকের আইন আল আসাদ বিমানঘাঁটি ছাড়ল মার্কিন সেনারা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তা এখন এক চরম পর্যায়ে পৌঁছেছে, কারণ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করা হচ্ছে এবং একই সাথে প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। এই বিশাল সংখ্যার হতাহতের খবরটি যদি পুরোপুরি নিশ্চিত করা হয়, তবে এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি হিসাবে গণ্য হবে, কারণ সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমে এসেছে এবং রাষ্ট্রপক্ষের কঠোর অবস্থানের কারণে দুপক্ষের সংঘর্ষে রক্তক্ষয় ক্রমশ বেড়েই চলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে বিক্ষোভ দমনে সরকারের এই কঠোর নীতি এবং মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির ব্যবহারের হুমকি মূলত আন্দোলনকারীদের মনোবল ভেঙে দেওয়ার একটি কৌশল হতে পারে, কিন্তু বাস্তবে এটি জনগণের ক্ষোভকে আরও উস্কে দিচ্ছে কিনা তা সময় বলে দেবে। মানবাধিকার কর্মীরা বলছেন যে গ্রেফতারকৃতদের অনেকেরই স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে এবং তাদের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগও উঠছে, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। কিন্তু তেহরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে এবং তারা দাবি করছে যে এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে, যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়। অন্যদিকে সাধারণ নাগরিকরা, যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং সামাজিক স্বাধীনতার দাবিতে সোচ্চার ছিলেন, তারা এখন জীবন বাজি রেখে রাস্তায় অবস্থান করছেন এবং নিরাপত্তা বাহিনীর সাথে তাদের সংঘর্ষের ভিডিও ফুটেজগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, যা দেখে বিশ্ব নেতারাও গভীর উদ্বেগ প্রকাশ করছেন। মৃত্যুদণ্ড কার্যকরের ইঙ্গিত দেওয়ার পর থেকে বিক্ষোভকারীদের পরিবারগুলোর মধ্যে এক চরম আতঙ্ক বিরাজ করছে, কারণ তাদের অনেকেই জানেন না তাদের আটক স্বজনরা কোথায় আছেন বা তাদের ভাগ্যে কি ঘটছে, আর এই অনিশ্চয়তা পুরো সমাজ ব্যবস্থায় এক ধরনের ট্রমা তৈরি করেছে। বিশ্লেষকরা আরও বলছেন যে ৫,০০০ মানুষের নিহতের বিষয়টি যদি সত্য হয়, তবে এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি ৫,০০০টি পরিবারের স্বপ্নভঙ্গের গল্প এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব ইরানের রাজনীতি ও সমাজে গভীরভাবে পরিলক্ষিত হবে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে প্রশ্ন: এই ধরনের কঠোর পদক্ষেপ কি কোনো সমাধানের পথ হতে পারে, নাকি এটি সংকটকে আরও দীর্ঘস্থায়ী করবে? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এই পরিস্থিতির ওপর নজর রাখা অত্যন্ত জরুরি, কারণ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে ইরানের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানকার অস্থিরতা পুরো অঞ্চলের তেলের বাজার থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইরানের দিকে তাকিয়ে আছে যে তারা এই অভ্যন্তরীণ সংকট কিভাবে মোকাবিলা করে এবং মৃত্যুদণ্ডের মতো চূড়ান্ত সিদ্ধান্তগুলো তারা সত্যিই বাস্তবায়ন করে কিনা, কারণ এর ওপর নির্ভর করছে ইরানের ওপর ভবিষ্যৎ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক সম্পর্কের গতিপথ। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনাটি আবারও যুদ্ধের ভয়াবহতাকে সামনে নিয়ে এসেছে, যেখানে নতুন করে ২ জন নিহতের খবর পাওয়া গেছে এবং এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দুই দেশের মধ্যে সংঘাত কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। ড্রোন প্রযুক্তির ব্যবহার আধুনিক যুদ্ধ ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিয়েছে এবং এই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো সম্ভবত বেসামরিক অবকাঠামো বা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে বা ইচ্ছাকৃতভাবেই জনবসতিপূর্ণ এলাকায় আঘাত এনেছে। স্থানীয় সময় রাতে বা ভোরের দিকেই হামলাটি চালানো হয় বলে ধারণা করা হচ্ছে,
যখন সাধারণ মানুষ ঘুমের ঘোরে ছিলেন, আর ঠিক সেই মুহূর্তেই সাইরেনের শব্দ এবং বিস্ফোরণের আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে, যা সাধারণ নাগরিকদের মধ্যে এক চরম ভীতির সঞ্চার করেছে। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদিও অনেক ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হচ্ছে, তবুও সব ড্রোন প্রতিহত করা সম্ভব হয়নি, এবং তারই ফলে এই দুজন মানুষের প্রাণহানি ঘটেছে, যা আবারও প্রমাণ করে যে আকাশপথে হামলা প্রতিরোধের শতভাগ নিশ্চয়তা কোনো প্রযুক্তির পক্ষেই দেওয়া সম্ভব নয়। এই যুদ্ধের মানবিক দিকটি বিবেচনা করলে দেখা যায় প্রতিটি মৃত্যু মানেই এক একটি পরিবারের ধ্বংস হওয়া, আর নিহতের সংখ্যা কম মনে হলেও এর মানসিক প্রভাব বেঁচে থাকা মানুষদের ওপর অত্যন্ত গভীর। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া বর্তমানে সস্তা এবং কার্যকর ড্রোন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখার এবং তাদের অস্ত্রভাণ্ডার খালি করার কৌশল নিয়েছে, যা একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের অংশ। অন্যদিকে ইউক্রেনের পক্ষ থেকেও পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, এবং তারা দাবি করছে যে রাশিয়ার এই ধরনের হামলা আন্তর্জাতিক যুদ্ধনীতির লঙ্ঘন। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের খবর দেখেন তারা জানেন যে আমরা সবসময় যুদ্ধের মানবিক দিকগুলো তুলে ধরার চেষ্টা করি, কারণ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তাই সবচেয়ে বড় বিষয়। এই হামলাটি প্রমাণ করে যে ফ্রন্টলাইন থেকে অনেক দূরে থাকা শহরগুলো এখন আর নিরাপদ নয়, এবং যে কোনো মুহূর্তে আকাশ থেকে মৃত্যু নেমে আসতে পারে। স্থানীয় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের বের করে আনার চেষ্টা করছেন, এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলোর দৃশ্য দেখে বোঝা যায় বিস্ফোরণের তীব্রতা কতটা ভয়াবহ ছিল। এই ঘটনাটি ইউক্রেনের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলেছে, কারণ বিদ্যুৎ বা পানির মতো মৌলিক পরিষেবাগুলো মাঝে মধ্যে এই ধরনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। আপনাদের কি মনে হয়, আধুনিক যুদ্ধে ড্রোনের এই অবাধ ব্যবহার কি ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য আরও বড় হুমকি হয়ে দাঁড়াবে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। আমরা চেষ্টা করছি প্রতিটি আপডেটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভূরাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খবরে, যেখানে দাবি করা হচ্ছে যে প্রস্তুতির অভাবে ইরান হামলা থেকে ডোনাল্ড ট্রাম্পকে থামিয়েছিল ইসরায়েল, যা শুনতে অবাক লাগলেও এর পেছনের কৌশলগত কারণগুলো অত্যন্ত গভীর এবং বিশ্লেষণযোগ্য। এই ঘটনাটি মূলত ট্রাম্পের প্রেসিডেন্সি মেয়াদের শেষ দিকের বা কোনো একটি নির্দিষ্ট উত্তেজনাকর মুহূর্তের ইঙ্গিত বহন করে, যেখানে হয়তো ট্রাম্প প্রশাসন ইরানের ওপর বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নিতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলি গোয়েন্দা সংস্থা এবং সামরিক বিশেষজ্ঞরা সেই মুহূর্তে হামলার বিপক্ষে মত দিয়েছিলেন। এর মূল কারণ হিসেবে উঠে এসেছে যে ইরানের মতো একটি শক্তিশালী সামরিক কাঠামোর দেশে হামলা চালানো কোনো ছেলে খেলা নয়, এবং এর জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট, গোয়েন্দা তথ্য এবং পরবর্তী পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি প্রয়োজন তা সেই মুহূর্তে পর্যাপ্ত ছিল না। ইসরায়েল, যারা ইরানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত, তারাও বুঝতে পেরেছিল যে অপরিপক্ক বা অপরিকল্পিত কোনো হামলা পুরো মধ্যপ্রাচ্যে এমন এক আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটাতে পারে যা সামাল দেওয়া যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কারও পক্ষে সম্ভব হবে না। এখানে প্রস্তুতির অভাব বলতে শুধুমাত্র বোমা ফেলার সক্ষমতাকে বোঝানো হয়নি, বরং ইরানের পাল্টা হামলার ক্ষমতা, তাদের প্রক্সি বাহিনীগুলোর প্রতিক্রিয়া এবং বিশ্ব অর্থনীতিতে তেলের দামের প্রভাব সবকিছু মিলিয়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ পরিকল্পনার ঘাটতি ছিল। ট্রাম্প হয়তো তার স্বভাবসুলভ ভঙ্গিতে দ্রুত কোনো অ্যাকশন নিতে চেয়েছিলেন, কিন্তু ইসরায়েলি নীতি নির্ধারকরা তাকে বোঝাতে সক্ষম হন যে সঠিক সময় এবং সঠিক প্রস্তুতি ছাড়া এই পদক্ষেপ বুমেরাং হতে পারে। এই তথ্যটি আমাদের সামনে একটি বিষয় পরিষ্কার করে দেয় যে আন্তর্জাতিক রাজনীতিতে সবসময় আবেগের চেয়ে কৌশল বেশি গুরুত্ব পায়, এবং এমনকি ইসরায়েলের মতো দেশ, যারা ইরানের পারমাণবিক প্রকল্পের ঘোর বিরোধী, তারাও তাড়াহুড়ো করে কোনো বড় সংঘাতে জড়াতে চায় না। এই ঘটনাটি প্রকাশ পাওয়ার পর বিশ্লেষকরা বলছেন যে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সামরিক বোঝাপড়া কতটা নিবিড় এবং জটিল হতে পারে তা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এছাড়াও ইরানের সামরিক সক্ষমতা, যে গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে শক্তিশালী হয়েছে, সেটাও হয়তো এই পিছু হটার অন্যতম কারণ ছিল। আপনারা যারা জিওপলিটিক্স পছন্দ করেন তাদের জন্য এই খবরটি একটি কেস স্টাডি হতে পারে যে কিভাবে একটি সম্ভাব্য যুদ্ধ শুধুমাত্র প্রস্তুতির অভাব বা সঠিক টাইমিংয়ের কারণে আটকে যেতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এমন অজানা তথ্য অনেকেই জানতে চায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলা হলে তা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হবে। ইরানের পক্ষ থেকে এমন কড়া হুঁশিয়ারি বিশ্ব নেতাদের নতুন করে ভাবিয়ে তুলেছে, এবং এটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এই বক্তব্যটি এমন এক সময়ে এলো যখন ইরানের সাথে পশ্চিমা বিশ্বের এবং ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।
আর খামেনি কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি ইরানের ইসলামিক বিপ্লবের প্রতীক এবং দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। ইরানের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন যে তাদের সর্বোচ্চ নেতার উপর কোনো ধরনের আঘাত বা তাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করা হলে ইরান আর কোনো কূটনৈতিক বা সীমিত সামরিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না, বরং তারা সর্বশক্তি দিয়ে পাল্টা আঘাত করবে, যা একটি পূর্ণমাত্রার যুদ্ধের সূচনা করবে। এই রেড লাইন বা সতর্কবার্তা দেওয়ার অর্থ হল ইরান তাদের সার্বভৌমত্ব এবং নেতৃত্বের নিরাপত্তার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই হুঁশিয়ারি মূলত তাদের প্রতিপক্ষদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে একটি পরিষ্কার বার্তা দেওয়া যে নেতৃত্বের ওপর আঘাত হানার ফলাফল হবে ভয়াবহ। ইতিহাসে দেখা গেছে যে কোনো দেশের রাষ্ট্রপ্রধান বা সর্বোচ্চ নেতার ওপর হামলা হলে তা জাতীয় সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায় এবং এর প্রতিক্রিয়া হয় অত্যন্ত আবেগী ও ধ্বংসাত্মক। খামেনির ওপর হামলার হুমকি বা সম্ভাবনাকে কেন্দ্র করে ইরান তাদের মিসাইল এবং ড্রোন বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে বলেও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। ইরানের সাধারণ জনগণও তাদের নেতার নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সংবেদনশীল এবং এ ধরনের কোনো ঘটনা ঘটলে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো ইরানের এই হুঁশিয়ারিকে কিভাবে নিচ্ছে তা এখনও দেখার বিষয়, তবে তারা নিশ্চয়ই এটি বুঝতে পারছে যে খামেনিকে টার্গেট করা মানে হল মৌচাকে ঢিল মারা। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আরেকটি বড় যুদ্ধের ধকল সামলানো অর্থনীতির জন্য কতটা কঠিন হবে তা আমরা সবাই জানি। তাই এই হুঁশিয়ারিটি কেবল কথার কথা নয়, বরং এটি একটি স্ট্র্যাটেজিক ডেটারেন্স বা নিবৃত্তিকরণ নীতি হিসেবে কাজ করছে। আপনাদের কি মনে হয়, এই ধরনের কড়া হুঁশিয়ারি কি প্রতিপক্ষকে হামলা থেকে বিরত রাখতে পারবে নাকি উত্তেজনা আরও বাড়াবে? কমেন্ট করে আপনাদের সুচিন্তিত মতামত আমাদের জানান। আজকের শেষ এবং অত্যন্ত ঐতিহাসিক একটি খবর হল, দীর্ঘ ২২ বছর পর ইরাকের আইন আল আসাদ বিমানঘাঁটি ছেড়ে চলে গেল মার্কিন সেনারা, যা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি বড় অধ্যায়ের সমাপ্তি নির্দেশ করে। ২০০৩ সালে ইরাক অভিযানের পর থেকে এই ঘাঁটিটি ছিল মার্কিন সামরিক শক্তির এক বিশাল কেন্দ্রবিন্দু এবং এখান থেকেই তারা ইরাক ও সিরিয়ায় বিভিন্ন অপারেশন পরিচালনা করত। কিন্তু সময়ের পরিক্রমায় এবং ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে আজ তারা এই ঘাঁটির নিয়ন্ত্রণ ইরাকি বাহিনীর হাতে তুলে দিয়েছে। ২২ বছর, এটি একটি দীর্ঘ সময়। একটি পুরো প্রজন্ম এই যুদ্ধের ছায়ায় বড় হয়েছে এবং আইন আল আসাদ ঘাঁটিটি ছিল আমেরিকার উপস্থিতির প্রতীক। মার্কিন সেনাদের এই প্রত্যাহারের পেছনে রয়েছে দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনা এবং ইরাকি সরকারের সার্বভৌমত্ব ফিরে পাওয়ার দাবি। যদিও মার্কিন বাহিনী পুরোপুরি ইরাক ছাড়ছে কিনা তা নিয়ে বিতর্ক আছে এবং কিছু সেনা হয়তো উপদেষ্টা হিসেবে অন্য কোথাও থাকবে, কিন্তু এই নির্দিষ্ট ঘাঁটিটি ছাড়ার ঘটনা প্রতীকীভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ইরাকি নিরাপত্তা বাহিনী তাদের সক্ষমতা প্রমাণের সুযোগ পাবে এবং দেশের নিরাপত্তার দায়িত্ব এখন পুরোপুরি তাদের কাঁধেই বর্তাবে। স্থানীয়রা এই ঘটনাকে মিশ্র প্রতিক্রিয়ায় দেখছেন। কেউ কেউ মনে করছেন এটি স্বাধীনতার পথে একটি বড় পদক্ষেপ, আবার কেউ কেউ শঙ্কা প্রকাশ করছেন যে মার্কিনদের অনুপস্থিতিতে আইসিস বা অন্য জঙ্গি গোষ্ঠীগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে কিনা। তবে পেন্টাগন জানিয়েছে যে এই স্থানান্তর একটি পরিকল্পনার অংশ এবং তারা ইরাকি বাহিনীর ওপর আস্থা রাখছে। এই ঘাঁটিটি অতীতে ইরানের মিসাইল হামলারও শিকার হয়েছিল, যা বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। তাই এর নিয়ন্ত্রণ হস্তান্তর নিরাপত্তার দিক থেকেও একটি বড় পরিবর্তন। আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা জানেন যে কোনো দেশ থেকে পরাশক্তির ঘাঁটি সরিয়ে নেওয়া মানে সেই অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসা। এখন দেখার বিষয় ইরাক কিভাবে এই নতুন দায়িত্ব পালন করে এবং প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্কের সমীকরণ কেমন দাঁড়ায়। আপনাদের কাছে অনুরোধ, আজকের এই বিস্তারিত আলোচনা কেমন লাগলো তা জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী আপডেট মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্য খবরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।